আমি কি মনিটরের দিকে তাকাবো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমি একটু সময় নিচ্ছি। আমাদের অডিয়েন্স যারা আছে তারা একটু জয়েন করুক। সো আস্তে আমরা আমাদের মূল যে টপিকটা, আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনা করছেন বা গ্রাফিক ডিজাইন থেকে ইনকামের একটা চিন্তাভাবনা করছেন, তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটু সময় নেই, সবাই জয়েন করুন। আর পাশাপাশি আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিক মতন দেখতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড এবং অডিও দোনোটাই আপনাদের কাছে ঠিক আছে কিনা এই বিষয়টা একটু আমাকে ক্লিয়ার করবেন। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ কামরুজ্জামান শিশির। আ একজন গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। আর এই তো মোটামুটি আমার পরিচয়। এছাড়াও আমি মোটামুটি আ বিভিন্ন গ্রুপে এনগেজ আছে আমার। অ্যাডমিন হিসাবে আছি কয়েকটি গ্রুপে। তো আজকে আপনাদেরকে গ্রাফিক ডিজাইনের কিছু থিওরি সম্পর্কে একটা বেসিক ধারণা দিব, যেটা আসলে বিগিনারদের জন্য জানা খুবই প্রয়োজন। ওকে, সো সবাই জয়েন করুক। একটু ওয়েট করি। সো আপনারা কে কোথা থেকে দেখছেন? আচ্ছা, এমডি রাজু আহমেদ ভাইয়া লিখেছেন যে, "হ্যালো ভাইয়া, সব ঠিক আছে।" ওকে, থ্যাংক ইউ রাজু ভাই। অ্যান্ড আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন? আমি আসলে জানার জন্য খুবই ইন্টারেস্টেড। আপনারা যদি একটু টাইপ করে জানান যে, আ কে কোথা থেকে দেখছেন, তাহলে আমি আরো ইন্টারেস্ট ফিল করব। সো অনেকেই অলরেডি জয়েন করছেন। সায়ন ক্লান্তিনাথ, তারপরে আরো অনেকেই। যদিও অনেক দ্রুত এটা উঠে যাচ্ছে, আমি ওইভাবে পড়তে পারছি না। আ পারভেজ ভাই, নাফিস ভাই, রেজা ভাই, আরো অনেকেই জয়েন করছেন। অ্যামেজিং! সো আমরা আরেকটু সময় নেই। সো আমরা খুব দ্রুত আমাদের টপিকে চলে যাব। আশা করি আপনারা শেষ পর্যন্ত লাইভটি দেখবেন এবং লাইভটি থেকে আশা করি আপনারা একটা বেসিক ধারণা পাবেন যে গ্রাফিক ডিজাইন শুরু করতে গেলে যে প্রতিবন্ধকতা বা যে কমন প্রশ্নগুলো আমাদের মাথায় আসে, সেইগুলা হয়তোবা এই লাইভ থেকে অনেকটাই আমরা পেয়ে যেতে পারি। সো চট্টগ্রাম থেকে দেখছেন রিফাত ভাই, আর পারভেজ মোশাররফ ভাই দেখছেন চুয়াডাঙ্গা থেকে। আচ্ছা, একজন লিখেছেন, "আমি আপনার সাথে মিট করতে চাই। ইনশাআল্লাহ দেখা হবে একদিন।" একজন সাতক্ষীরা থেকে হাইপার 71, এমডি মাহিম সিরাজগঞ্জ থেকে। সাতক্ষীরা থেকে অনেকে আছেন, চাঁদপুর থেকে আছেন, খুলনা থেকে আ আ সুবীর মল্লিক, কুমিল্লা থেকে নাফিস ভাই। অনেক অ্যামেজিং! অনেক দূর-দূরান্ত থেকে আপনারা জয়েন করছেন। দেখতে খুবই ভালো লাগছে। একজন রংপুর, সম্ভবত নাম রাজীব ভাই। আ মামুন কবির যশোর থেকে দেখছেন। সিলেট থেকে দেখছেন রবিউল আলম ভাই। তারপরে আরমান রাফিন ভাই দেখছেন ঠাকুরগাঁ থেকে। ঢাকা থেকে দেখছেন বকুল ভাই। তো আমি যেটা খেয়াল করলাম যে ঢাকার বাহিরেও কিন্তু অনেক জেলা থেকে আমাদের এই লাইভটা অলরেডি অনেকেই দেখছেন। সো আমি আসলে গ্রাফিক ডিজাইন খুব ইন্টারেস্টিং একটা জায়গা, কাজের একটা মাধ্যম। সো এটাতে অনেকেরই অনেক ধরনের ইন্টারেস্ট আছে এবং অনেক জানারও ব্যাপার আছে। তো সেইগুলা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেন চাঁদপুর থেকে ইব্রাহিম সাগর ভাই দেখছেন, আ সুমি আপু দেখছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। ওকে, অ্যামেজিং! সো আমরা এবার একটু লেসনে ফিরি। তো আশা করি খুব ঠিকঠাক মতন আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। তো আজকের লাইভের টাইটেল গ্রাফিক ডিজাইন শুরু করি একটুখানি থিওরি দিয়ে। সো এখানে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আমাদের কিছু থিওরি বা কিছু আ প্রিন্সিপাল সম্পর্কে একটু ধারণা রাখতে হয়। না হলে দেখা যায় যে আমরা পরবর্তীতে গিয়ে অনেক ডিফিকাল্টিজ ফেস করতে হয়। সো এখনো অনেকেই লিখছেন, লক্ষ্মীপুর থেকে জয়েন করছেন, অনেকে সাভার থেকে জয়েন করছেন। ভেরি ইন্টারেস্টিং। ওকে। সো আমরা পরের স্লাইডটা যাই। কারণ আমরা
গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছি, কিন্তু গ্রাফিক ডিজাইন মানে কি সেটা যদি আসলে আমরা না জানি তাহলে কিন্তু প্রবলেম। সো আমরা যদি এটা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। এখানে ২ টা চিত্র আছে। আমরা দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়া, একটা হচ্ছে আর্ট। অর্থাৎ আপনার মাথায় যে ক্রিয়েটিভ আইডিয়াটা আছে বা যে থটটা আছে সেইটা আমরা গ্রাফিক্যালি যদি ভিজুয়াল করতে পারি, অর্থাৎ কোনো ক্রিয়েটিভ চিন্তা, আইডিয়া বা তথ্যকে একটা রূপ দেওয়ার উদ্দেশ্যে যে প্রক্রিয়ায় সেটাকে আর্ট বা ডিজাইনে রূপান্তর করা হয়, তাই মূলত হচ্ছে গ্রাফিক ডিজাইন। অর্থাৎ আপনি একটা কল্পনা করছেন কিছু, বাট সেটা আপনি মানুষকে বোঝাইতে পারছেন না। কিভাবে বোঝাবেন? সেটার মাধ্যমই হচ্ছে গ্রাফিক ডিজাইন। আর গ্রাফিক ডিজাইনটা কিভাবে হয়? সেটা হচ্ছে একটা আর্টের থ্রুতে হয় বা শেপের থ্রুতে হয় বা টেক্সটের থ্রুতে হয়। বিভিন্ন এলিমেন্ট একত্রিত করেই কিন্তু এই গ্রাফিক ডিজাইনটা হয়। সো এইটা হচ্ছে গ্রাফিক ডিজাইন মানে কি সেটার একটা বেসিক তত্ত্ব। এরপরে যদি আমি একটু আসি, গ্রাফিক ডিজাইন কিভাবে করা হয়? সো এইখানে আমরা কিছু অধ্যায় দেখব। ১ম এ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ব্রিফ। আচ্ছা, ব্রিফ সম্পর্কে আপনারা কি বোঝেন? আমাকে একটু কমেন্ট করে জানান তো যে গ্রাফিক ডিজাইন করার জন্য ব্রিফ কেন আসলে দরকার? আমাকে জাস্ট চট করে একটু লিখে ফেলেন। আচ্ছা, এক ভাই এক আপু পপি আক্তার উনি কানাডা থেকে দেখছেন। ওয়াও! অ্যামেজিং। সো দেশ শুধু নয়, দেশের বাইরের থেকে অনেকে দেখছেন। ওকে, সো আমি কমেন্টে জানতে চাচ্ছি যে হচ্ছে আ ব্রিফ বোঝাটা আসলে কেন জরুরি বা ব্রিফ জিনিসটা বলতে আপনারা কি বুঝেন? ওকে, জাস্ট একটু ওয়েট করি। অনেকের হয়তো লেখার জন্য একটু সময় লাগতে পারে। আচ্ছা, একজন লিখেছেন রাজিন আহমেদ, ব্রিফ মিনস হচ্ছে শর্টকাট। ওকে, আমি আরো ২-১ টা কমেন্ট দেখতে চাই। আচ্ছা, সংক্ষিপ্ত। আচ্ছা, এটা তো হচ্ছে ব্রিফের আ বাংলা করলে যেটা দাঁড়ায়। বাট আমি যদি টেকনিক্যাল ওয়েতে এটাকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে হবে ব্রিফ হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। অর্থাৎ একটা কোম্পানি আপনাকে একটা কাজ যখন দিবে, তখন কিন্তু সেটার এগেইনস্ট এ একটা আ রিকোয়ারমেন্ট থাকবে। অর্থাৎ আপনার কাছে একটা বিজনেস কার্ড চাইতে পারে বা আপনার কাছ থেকে টোটাল তাদের ওয়েবসাইটের একটা ডিজাইন চাইতে পারে বা হচ্ছে ব্র্যান্ডিং এর টোটাল সলিউশন চাইতে পারে। তো এইটার জন্য কোম্পানি আপনাকে অবশ্যই একটা ব্রিফ করবে বা একটা রিকোয়ারমেন্ট দিবে যেটার ভিতরে কোম্পানি কি চায় সেই প্রত্যেকটা জিনিস উল্লেখ করা থাকবে। আর এই উল্লেখিত যে ব্রিফটা সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি এটা না বুঝতে পারি তাহলে পরবর্তী ধাপগুলাতে কিন্তু আমরা যেতে পারব না। এরপরে পরবর্তী ধাপ হচ্ছে, আমি যখন ব্রিফটা বুঝলাম, বোঝার পরে আমার মাথায় আসবে অনেক কিছুই আসবে। যেমন মনে করেন আমি এই কাজটা কিভাবে করতে পারি, কি ইমেজ কালেকশন করতে হবে, কিভাবে প্রসেসটা মেইনটেইন করতে হবে, সবকিছু কিন্তু আমি ব্রিফের মধ্যে পেয়ে যাচ্ছি বা আমি একটা ব্রেইনস্টর্মিং করার সুযোগ পাচ্ছি। ঠিক আছে? এরপরে আমাকে যে পার্টটাতে আসতে হবে সেটা হচ্ছে রিসার্চ। অর্থাৎ আমি ব্রিফ করার পরে যে পয়েন্টগুলো আমার মাথায় কাজ করলো, সেগুলা আমি রিসার্চ করব। অর্থাৎ সেগুলো নিয়ে একটু গবেষণা করব। সো গবেষণাটা আমরা কিভাবে করতে পারি? ওয়েবসাইটে করতে পারি, Google সার্চ করতে পারি, Pinterest এ যেতে পারি বা বিভিন্ন সোর্স থেকে আমরা কিন্তু এই রিসার্চ গুলা করে নিতে পারি। তো রিসার্চ করলে কিন্তু আমার কাজের গতিটা অনেক বেড়ে যাবে। রিসার্চ করলেন, এরপরে যেটা আসে সেটা হচ্ছে কনসেপ্ট ডেভেলপমেন্ট। অর্থাৎ ক্লায়েন্টের জন্য আপনি যে কাজটা করবেন সেটা রেডি করার জন্য আপনাকে কিন্তু একটা ইনিশিয়াল কনসেপ্ট আপনার মাথায় তৈরি করে নিতে হবে। লাইক হচ্ছে আ কি করতে চাচ্ছেন সেটা কিন্তু ভিজুয়ালি আপনাকে দেখানোর জন্য একটা কনসেপ্ট রেডি করতে হবে। এবং যখন আপনার কনসেপ্টটা রেডি হয়ে গেল, তখন আসে হচ্ছে এই পার্টটা। অর্থাৎ ডিজাইন প্ল্যানিং। সো কনসেপ্ট করে ফেলছেন। এখন হচ্ছে প্ল্যান করবেন যে কিভাবে এটাকে আপনি সাজাবেন। ঠিক আছে? সাজানোর পরে আপনার আসতে হবে হচ্ছে ক্রিয়েশন এ। অর্থাৎ এবার আপনি সাজালেন, মুড বোর্ড করলেন, আপনি সবকিছু একটা মাইন্ড ম্যাপিং করলেন। এবার আপনি রেডি আ ডিজাইনটা শুরু করার জন্য। সেই ক্ষেত্রে আপনি ডিজাইনটা এখন তৈরি করবেন। কি দিয়ে তৈরি করবেন? বিভিন্ন টুলস এর মাধ্যমে। সেই টুলস গুলা হচ্ছে Adobe Illustrator হতে পারে, Photoshop হতে পারে বা যেকোনো গ্রাফিক ডিজাইনের টুল হতে পারে। এটা দিয়ে আপনি যখন ডিজাইন করলেন, তারপরে হচ্ছে এটাকে এখন আপনাকে ক্লায়েন্টের কাছে রিভিউ করার জন্য পাঠাইতে হবে অথবা এটার এগেইনস্ট এ একটা ফিডব্যাক আপনাকে কালেক্ট করতে হবে। দেন এটাকে ফাইনালাইজ করবেন বা চূড়ান্তকরণ করবেন।
অর্থাৎ আপনি এতক্ষণ ধরে সবকিছু বুঝলেন, কাজও শেষ করলেন, প্রেজেন্টেশন করলেন। করার পরে আপনি ক্লায়েন্ট থেকে কিন্তু একটা ফিডব্যাক নিবেন যে, আমি যে এতক্ষণ এই কাজগুলা করেছি বা এতদিন যাবৎ যে কাজগুলা করেছি, এখানে কোনো চেঞ্জ আছে কিনা? এখানে কোনো সমস্যা আমাকে ঠিক করতে হবে কিনা? কোনো কালার কারেকশন করতে হবে কিনা? কোনো ফন্ট চেঞ্জ করতে হবে কিনা? এই টোটাল বিষয়গুলা কিন্তু রিভিউ বা ফিডব্যাক এর উপরে ডিপেন্ড করে। সো ফিডব্যাকটা পেয়ে গেলে আপনি এটা চূড়ান্তকরণ করবেন। অর্থাৎ এটা আপনি ফাইনাল করবেন যে, এইটা আমার ফাইনাল ডিজাইন। এটা আফটার রিভিশন, যদি রিভিশন থাকে সেই ক্ষেত্রে। ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে গ্রাফিক ডিজাইন করার জন্য কি, কি জানা থাকা উচিত। সো এখানে আমরা কয়েকটি পয়েন্ট আকারে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল, এটা খুবই ইম্পোর্টেন্ট। তারপর হচ্ছে ডিজাইন থিওরি, এটাও খুবই ইম্পোর্টেন্ট। যেমন আমরা যখন ক্লাসে পড়াশোনা করি তখন কিন্তু আমরা অনেক সূত্র শিখি, তাই না? তো এরকমই গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু এরকম অনেকগুলা সূত্র রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের ডিজাইনটা লুকেটিভ হবে, ফিল বেটার হবে। তারপর হচ্ছে এক্সপার্টাইজ ইন রিলেভেন্ট সফটওয়্যার, অর্থাৎ প্রাসঙ্গিক সফটওয়্যার চালানোর দক্ষতা। সো এইখানে এই আইকনগুলা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কোন সফটওয়্যারগুলাকে মেনশন করছি। ঠিক আছে? অর্থাৎ আপনি ডিজাইনের পুরা নলেজটা পেয়ে গেলেন, কিভাবে কাজ করতে হবে, কিভাবে আপনার আইডিয়েশন করতে হবে। সবকিছু এভরিথিং আপনার কন্ট্রোলে। এখন সেগুলা করার পরে আপনাকে তো এটা ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট করার জন্য আপনি কি টুলস ব্যবহার করবেন? সেই টুলসটা হচ্ছে Adobe Illustrator হতে পারে, Photoshop হতে পারে বা InDesign হতে পারে। এছাড়া আরো অনেক ধরনের সফটওয়্যার কিন্তু মার্কেটে এক্সিস্ট করে যেগুলো আপনারা খুঁজে পাবেন সহজেই ইন্টারনেটের মাধ্যমে। সো এই জিনিসগুলা হচ্ছে আমরা এখন একটু স্পেসিফিক ভাবে ডিফাইন করব। সো এটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল বা ডিজাইনের রীতিনীতি। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে কিন্তু একটা নীতিমালা থাকে এবং কিছু জিনিস আপনাকে মেইনটেইন করে ডিজাইন কাজ করতে হয়। তো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ইম্পোর্টেন্ট, ডিজাইনের রীতিনীতি। সো আমরা একটু ছোট করে দেখে আসি এক্সাম্পল হিসাবে যে এই রীতিনীতিটা আসলে কি বা কয় ভাগে এটাকে বিভক্ত করা যায়। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি ডিজাইনের জনপ্রিয় ৫ টি প্রিন্সিপাল। ঠিক আছে? সো ৫ টি প্রিন্সিপাল আসলে কি? আমরা যদি একটু দেখি, ব্যালেন্স। আমি এগুলা আলাদা একটা স্লাইডে হচ্ছে এক্সপ্লেইন করব। জাস্ট একটু এখানে দেখার চেষ্টা করি। ব্যালেন্স, তারপরে হচ্ছে কন্ট্রাস্ট, ওকে? দেন হচ্ছে এমফেসিস বা ফোকাল পয়েন্ট বা বাংলায় যেটাকে বলে জোর এবং কেন্দ্রবিন্দু। দেন হচ্ছে ইউনিটি বা একতা। তারপরে লাস্ট হচ্ছে হায়ারার্কি বা অনুক্রম। এই যে ৫ টা ডিজাইন প্রিন্সিপাল, এটা যদি আপনার জানা থাকে, আপনি কিন্তু অন্যান্য ডিজাইনার যারা এটা জানে না, তাদের থেকে অনেক এগিয়ে থাকবেন। অনেক অ্যাডভান্স লেভেলে আপনি ডিজাইন করতে পারবেন এবং আপনার ভিতরে একটা কনফিডেন্ট কাজ করবে যে, হ্যাঁ, আমি এই ডিজাইনটা খুব সুন্দরভাবে করতে পারবো এবং ক্লায়েন্ট এই ডিজাইনটা পছন্দ করবে। সেক্ষেত্রে আপনার কিন্তু একটা কনফিডেন্ট কাজ করবে। এরপরের আমরা চলে যাই স্পেসিফিক ভাবে যদি আমি এক্সপ্লেইন করি, তো এখানে বলা আছে ব্যালেন্স বা ভারসাম্য। ব্যালেন্সটা কি? আমরা যখন একটা ডিজাইন করি, তখন কিন্তু সাধারণত সেখানে অনেক ফন্ট থাকে, অনেক ইমেজ থাকে, কালার থাকে, টাইপোগ্রাফি থাকে। এই যে বিষয়গুলা আমি যদি এলোপাথাড়িভাবে এদিক-সেদিক ছড়ায় রাখি, তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। সেক্ষেত্রে আমরা করি কি? এই যে গ্রাফিক্যাল এলিমেন্ট গুলা, এগুলা হচ্ছে সুন্দরভাবে সাজিয়ে একটা অ্যালাইনমেন্ট এ রেখে আমরা এটাকে ব্যালেন্স করার চেষ্টা করি বা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি। তো এখানে যেমন ব্যালেন্সের মুখ্য একটি বিষয় হলো অ্যালাইনমেন্ট, যার মানে হচ্ছে সরলরেখা বরাবর সাজানো। যেমন সরলরেখা যদি এরকম হয়, সেটা কিন্তু একটা লেফট সাইড থাকবে, সরলরেখা যদি এইভাবে হয়, তাহলে একটা লেফট সাইড থাকবে, একটা সেন্টার থাকবে, আরেকটা হচ্ছে রাইট থাকবে। ইট মিনস এইটা না যে আপনাকে সবগুলা সাইডেই কাজ করতে হবে। আপনি ইদার হচ্ছে লেফট সাইডে কাজ করতে পারেন বা রাইট সাইডে কাজ করতে পারেন বা সবগুলা সাইডেই এট দ্য সেম টাইম আপনি কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা আরো বেশি অ্যামেজিং লাগবে। এছাড়া আছে লম্বালম্বি লাইন বরাবর, অর্থাৎ যদি এরকম লম্বালম্বি লাইন হয়, সেক্ষেত্রে আমরা ৩ টি সেকশনে কিন্তু এটাকে ভাগ করতে পারি। যেমন হচ্ছে টপ, মিডল এবং বটম। অর্থাৎ
আপনি এই টপ, মিডল এবং বটম যেকোনো অ্যালাইনমেন্টে আপনার ডিজাইনের এলিমেন্টগুলো সাজিয়ে এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। ওকে, কুল। সো এরপরে আসি হচ্ছে ২ প্রকারের ব্যালেন্স। আমি একটু এখানে এক্সপ্লেইন করতে চাচ্ছি। আ এখানে লেখা আছে হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। সিমেট্রিক্যাল ব্যালেন্সটা কি? সিমেট্রিক্যাল ব্যালেন্সটা হচ্ছে যেকোনো একটা লাইন বরাবর যখন আমরা একটা ডিজাইনের এলিমেন্ট গুলা সাজাই, তখন এটাকে সিমেট্রিক্যাল ব্যালেন্স বলে। সেটা ২ সাইডে হতে পারে বা ১ সাইডে হতে পারে। যেমন এখানে যে বুক কভার ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কি হচ্ছে? আমার এখান থেকে রাইট সাইড থেকে এটা অ্যালাইনমেন্ট হচ্ছে। ঠিক আছে? বা এটা কিন্তু লেফট সাইড থেকেও হতে পারত। তো এই দেখেন রিচ ড্যাট, পোর ড্যাট লেখা, তারপরে নিচের যে লেখাগুলা, উপরে যে সিম্বলটা সবকিছু কিন্তু একটা সেইম অ্যালাইনমেন্ট এর ভিতরে আছে। সো এটাকে বলে হচ্ছে সিমেট্রিক্যাল অ্যালাইনমেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এরপরে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, অর্থাৎ এক্ষেত্রে ডিজাইন এলিমেন্ট গুলোকে তাদের আকার এবং ফোকাস এলিমেন্টকে কেন্দ্র করে করা হয়। লাইক এই ইমেজটাতে যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটা টাওয়ার আছে, তাই না? একটা বড় একটা বিল্ডিং আছে বা একটা সূর্য আছে। এইটা হচ্ছে এই ডিজাইনের একটা ফোকাল পয়েন্ট বা আমরা সহজে এটাকে দেখতে পাই। এইটাকে কেন্দ্র করে হচ্ছে অনেকগুলা টাইপোগ্রাফি বা অনেক এলিমেন্ট ব্যবহার করা হয়। সেটাকে আমরা বলি হচ্ছে asymmetrical ব্যালেন্স, যেগুলা একটি এলিমেন্ট গুলোতে তাদের আকার এবং ফোকাল এলিমেন্ট কেন্দ্র করে করা হয়। তখন এটি দেখতে ভালো ও আকর্ষণীয় লাগে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্যালেন্সের ২ টা প্রকারভেদ আছে। এই প্রকারভেদ ২ টা কি, কি? সেটা আমরা জেনে গেলাম। ওকে, অনেকেই আরো জয়েন করেছেন মোটামুটি। আ আমরা তাহলে আরো প্রসিড করি। ওকে, এরপরে আসছে হচ্ছে নাম্বার ২, কন্ট্রাস্ট বা বৈপরীত্য বা বৈসাদৃশ্য। সো আ কন্ট্রাস্ট আসলে কি? কন্ট্রাস্ট বলতে কিন্তু আমরা বুঝাই যে আ অনেক কিছুর ভিতরে যখন একটা জিনিস দেখি একটু ডিফারেন্ট, তখন কিন্তু আমাদের চোখে ওই জিনিসটা ক্যাচ করে, তাই না? যেমন ধরেন এইখানে একটা আ ডিজাইন আছে, একটা গ্রাফিক্যাল ডিজাইন যেটা হচ্ছে একটা অরেঞ্জ। সেখানে হচ্ছে ব্লু কালার পুরা ইমেজটা এবং একটা জায়গাতে শুধু ইয়েলো, যেখানে আ সেন্টারে যে জায়গাটায় কাটা, সে জায়গাটা শুধু ইয়েলো। তো আপনি কিন্তু অবচেতন মনে আপনার চোখটা সরাসরি কি হচ্ছে? ওখানে চলে যাচ্ছে। আর এটাই হচ্ছে আপনার কন্ট্রাস্ট এর আসল যে ব্যাপার সেটা। তারপরে এখানে আমরা বিভিন্ন রকমের কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে কন্ট্রাস্ট ইন লেআউট। আপনি এভাবে সাজাইলে যদি একটা শেপ একটু ডিফারেন্ট ভাবে রাখেন তাহলে কিন্তু আমাদের চোখ সেখানে চলে যায়। এভাবে কিন্তু আমরা কন্ট্রাস্টকে বুঝতে পারি। এরপরে হচ্ছে এমফেসিস বা ফোকাল পয়েন্ট। আচ্ছা, এমফেসিসটা কি? আপনারা একটু কমেন্ট করে জানান। আপনারা যারা ডিজাইন থিওরি সম্পর্কে মোটামুটি জানেন বা প্রিন্সিপাল সম্পর্কে জানেন, আপনারা কিন্তু আমাকে বলতে পারেন যে এটা কি? আমি স্লাইডটা পরে আনি। আচ্ছা, আ শামিতা আপু বলছেন যে ছবি স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, ছবিগুলা হয়তোবা কিছু, কিছু একটু ছোট যার কারণে ওইভাবে দেখা যাচ্ছে না। বাট জাস্ট আমাকে অনুসরণ করলেই হবে। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা। আচ্ছা, একজন লিখেছেন যে, "স্যার গ্রাফিক ডিজাইনের ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়ার সম্ভাবনা কতটুকু?" আচ্ছা, গ্রাফিক ডিজাইনের ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং একটা বিশাল অ্যামাউন্ট এর আ অডিয়েন্স কিন্তু হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে মার্কেট প্লেসে। আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, অনেক বছর ধরে মার্কেট প্লেসে কাজ করছি। সো এইখানে গ্রাফিক ডিজাইনের অনেক চাহিদা এবং আপনি যদি ভালোভাবে স্কিল আপ হতে পারেন, সো আপনাকে কিন্তু এখানে কাজ পেতে খুব একটা বিলম্ব হবে না। ওকে। ওকে, ধন্যবাদ সিয়াম আহমেদ। ওকে, আমি একটু প্রসিড করি তাহলে, হ্যাঁ? সো আমি পরের যে emphasize যেটা বলছিলাম, এটা হয়তো অনেকেই বুঝতে পারছেন না। এই কারণে আমি বলে দিচ্ছি। সো দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্য ডিজাইনের মধ্যে এক বা একাধিক বিষয়ের প্রতি ফোকাস বেশি করা হয়। লাইক আপনারা যদি এখানে স্যাম্পল গুলা একটু দেখেন, আপনারা কি ক্লিয়ার ভাবে এটা দেখতে পাচ্ছেন? I guess দেখতে পাওয়ার কথা। তো এখানে দেখেন ২ টা ব্রোশিওর বা লিফলেট রয়েছে বা পোস্টার রয়েছে বা ব্যানার যেটাই বলেন।
এখানে কিছু জিনিস কিন্তু একটু এমফাসাইজ করা হয়েছে বা একটু জোর দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু অনেক গ্রাফিক্যাল এলিমেন্ট, তাই না? মোবাইল নাম্বার থেকে শুরু করে কোম্পানির লোকেশন, তারপরে অনেক কিছু। সেখানে কিন্তু কিছু পয়েন্ট দেখবেন একটু বেশি এমফাসাইজ করা বা হচ্ছে বেশি আপনাকে জোর করছে দেখার জন্য। যেমন এইটাতে যদি দেখি Apex এর এই ব্যানারটা, এখানে কিন্তু 50%, সো এটা একটা অফারের জন্য ডিজাইন করা হয়েছে। তো বেসিক্যালি কি হবে? অফারটাকে তারা বেশি হাইলাইট করবে, তাই না? তো সেই ক্ষেত্রে ওরা কি করছে? 50% অফ এই লেখাটাকে কিন্তু সবথেকে বড় রাখার চেষ্টা করছে। সো দ্যাটস হোয়াই এখানে কিন্তু আমাদের এমফাসাইজ হচ্ছে বেশি। এছাড়া ওরা কি সেল করে? কিসের জন্য তারা অফারটা দিচ্ছে? সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। সো এটা যেকোনো ব্র্যান্ড হতে পারে। সো যেহেতু অ্যাপেক্স হচ্ছে আ ফুটওয়্যার এর ব্র্যান্ড, সেক্ষেত্রে ওরা কিছু জুতার ছবি বা শু এর ছবি এখানে দিয়ে রাখছে এবং সেগুলা কিন্তু কম্পেয়ার করলে অন্যান্য ডিজাইন থেকে একটু বড় রাখা হয়েছে। দ্যাটস হোয়াই আমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারছি যে একটি ডিজাইনের ক্ষেত্রে এমফেসিসটা কত ইম্পোর্টেন্ট, অর্থাৎ আপনার কোন জায়গাগুলাতে জোর দিতে হবে সেটাই কিন্তু হচ্ছে এমফেসিস বা ফোকাল পয়েন্ট, যেগুলাতে আপনি না চাইতেও আপনার চোখ ওই জায়গাটাতে আটকে যাবে। সো এড এর ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলা লক্ষ্য করে থাকি। সো এমফেসিস যে ব্যাপারটা আমি বুঝাইলাম, এটা কে ক্লিয়ার একটু লিখে জানাবেন? আচ্ছা, এখন থেকে এরকম ক্লাস নিয়মিত দেয়া হবে কিনা লিখেছেন এমডি আ আমানুল্লাহ। ইনশাআল্লাহ এরকম ক্লাস আরো আসবে সামনে। আমরা সবাই কানেক্টেড থাকি। আচ্ছা, ইয়াকুব খান ভাই লিখেছেন, বুঝতে পারছি। আ তারপরে হচ্ছে আ তাসফিয়া লিখেছেন ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা পরের স্লাইডে চলে যাই। ওকে, সো এখানে খুব ইম্পোর্টেন্ট একটা থিওরি বা হচ্ছে প্রিন্সিপাল, সেটা হচ্ছে ইউনিটি। ইউনিটি হচ্ছে একতা। ধরেন আ একটা জায়গায় যখন অনেকগুলা মানুষ একসাথে মিলে একটা কাজ করে, জিনিসটা খুব অ্যামেজিং হয় না? বা খুব দ্রুত হয় বা খুবই ইন্টারেস্টিং হয়। বাট একা করলে বা আলাদা করলে কিন্তু জিনিসটা অনেক দেরি হয়। তো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও কিছু প্রিন্সিপাল রয়েছে। যেমন এই পোস্টারটাতে যদি আমরা দেখি, এখানে গ্রাফিক্যাল এলিমেন্ট গুলা একটার সাথে একটা এমনভাবে হচ্ছে আ ইউনিট করা, মানে একত্রিত করা, সেটাকে দেখে আলাদা করে কোনো ইমেজ মনে হচ্ছে না। ধরেন এই পোস্টারের ভিতরে অনেকগুলা কি আছে? ক্যারেক্টার। এবং এখানে একটা টাইপোগ্রাফি আছে, লেটারিং আছে, উপরে একটা ওয়ার্ড আছে এবং টোটাল পোস্টারটা মিলেই কিন্তু একটা জিনিস আপনাকে দেখাচ্ছে। এখানে কিন্তু আলাদাভাবে আপনাকে দেখতে বলছে না যে, তুমি এই কর্নারে এই জিনিসটা দেখো বা এই কর্নারে এই জিনিসটা দেখো। পুরা জিনিসটাই কিন্তু একটা ইউনিট। একটা ইউনিটি তৈরি করে। সো ইউনিটি হচ্ছে ডিজাইনের মধ্যে ব্যবহৃত এলিমেন্ট গুলার মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে। যেটা আমি বলছিলাম যে, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে একটা সম্পর্ক তৈরি করাটাই হচ্ছে ইউনিটি। যেমন রং, টেক্সট, শেপ বা ব্যাকগ্রাউন্ড ইত্যাদি এলিমেন্টের মধ্যে মেলবন্ধনই ডিজাইনের একতা বা ইউনিটি। সো আশা করি এই জায়গাটায় আপনার ক্লিয়ার যে ইউনিটি আসলে কি? বা একটা ডিজাইনের ক্ষেত্রে ইউনিটি কতটা গুরুত্বপূর্ণ। সো লুক অ্যান্ড ফিল এর কথা যদি আমরা বলি, তাহলে কিন্তু ইউনিটি খুবই জরুরি। এরপরে হচ্ছে হায়ারার্কি বা অনুক্রম। এটা খুবই ইম্পোর্টেন্ট গ্রাফিক ডিজাইনারদের জন্য। লাইক হায়ারার্কি একটা ডিজাইনের মধ্যে গুরুত্বপূর্ণ ক্রম স্থাপন করে। অর্থাৎ একটা ধারাবাহিকতা স্থাপন করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ক্রম অনুযায়ী দেখার জন্য এটি দর্শকের চোখে নির্দেশ করে। অর্থাৎ এইখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটা কন্ট্রাস্ট বোঝানো হয়েছে। এটাও হচ্ছে হায়ারার্কি। সো অনেকগুলা শেপ হচ্ছে এখানে স্কোয়ার। তার ভিতরে একটা শেপ হচ্ছে সার্কেল। দ্যাট মিনস আমরা খুব সহজেই কিন্তু আমার ফোকাসটা এইখানে চলে যাচ্ছে। এখানে আমি বেশি ফোকাস দিচ্ছি। তো ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু আমরা সবসময় চাইবো যে সবকিছু না, কিছু স্পেসিফিক পয়েন্ট যেন মানুষ আগে দেখে। তো এইভাবে কিন্তু হায়ারার্কি মেইনটেইন করা হয় গুরুত্ব অনুসারে বা ডিজাইনের যতগুলা হচ্ছে স্কোপ আছে সেই স্কোপ গুলা আমরা গুরুত্ব আকারে বিভিন্ন ধাপে সাজাই। যেমন প্রক্সিমিটি, এখানে কিছু জায়গা আমরা বড় রাখছি, কিছু জায়গা একটু ছোট রাখছি। দেখবেন কিছু লেটারের ক্ষেত্রে বা অনেক জায়গায় টাইটেল দেখবেন যে একটা টাইটেল বড় থাকে। মানে হেডিংটা একটু বড় থাকে। তারপরে হচ্ছে বডিটা আবার একটু ছোট হয়। তো এইভাবে কিন্তু আমরা এখানে হায়ারার্কিটা মেইনটেইন করি। এছাড়া স্কেল করার মাধ্যমেও কিন্তু এটা মেইনটেইন করা হয়।
যেমন কোথাও আমি একটু ফন্টটা একটু বড় রাখলাম, আরেকটা জায়গায় একটু ছোট রাখলাম। অর্থাৎ আমি চাচ্ছি ১ম এ যেন বড় ফন্টটা আগে চোখে পড়ুক ভিউয়ারের। তারপরে যেন ছোট ফন্টে সে অগ্রসর হয়। সো হায়ারার্কি অনুক্রম বা এর আরো কিছু বিষয় আছে যেগুলো আমি এখানে এক্সপ্লেইন করব। একটা হচ্ছে প্রপোরশন বা অনুপাত। ডিজাইনের ভিতর এলিমেন্ট গুলা বড় ছোট করে প্লেস করা। লাইক এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন। যদিও একটু ছোট, আপনাদের দেখতে একটু কষ্ট হতে পারে। বাট আমি মুখে বলে দিচ্ছি। এখানে হচ্ছে অনেকগুলা ছোট, ছোট বক্স দেখতে পাচ্ছি, আবার বড় বক্সও দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু আমরা প্রপোরশন টা বোঝাচ্ছি। মানে বড় যে বক্সগুলা সেখানে হচ্ছে আমাদের ফোকাল পয়েন্ট বেশি থাকবে বা আমরা এখানে emphasize বেশি করব এবং ছোটগুলাতে আমরা আরেকটু নরমাল যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলা দিব এবং আরো ছোট যেগুলা সেগুলাতে আমরা আরো নরমাল ম্যাটেরিয়াল গুলা দিব যেগুলা ইগনোর করলেও সমস্যা নেই। সো এটা হচ্ছে প্রপোরশন। তারপর হচ্ছে মুভমেন্ট। অনেক সময় দেখি আমরা কোনো ডিজাইনের ক্ষেত্রে গতি বোঝাই। যে এটা একটা গতি আছে। সো এই গতিটা কিন্তু একটা শেপের মাধ্যমে তৈরি হয়। একটা ধারাবাহিক শেপের মাধ্যমে এই গতিটাকে আমরা বুঝায়ে থাকি। তারপর হচ্ছে ব্ল্যাক স্পেস বা নেগেটিভ স্পেস আমরা বলে থাকি অনেকে। আপনারা হয়তোবা এর আগেও এই টার্মটা অনেক জায়গায় শুনেছেন যে নেগেটিভ স্পেস ডিজাইনের ক্ষেত্রে। অর্থাৎ নেগেটিভ স্পেস বা ব্ল্যাক স্পেসটা মিন করে হচ্ছে একটা ডিজাইনে আমরা যদি অনেকগুলো এলিমেন্ট দেই, তো সেই ক্ষেত্রে কিন্তু ভিউয়ারদের চোখে সেটা অনেক বিজি লাগে। অর্থাৎ সেই ডিজাইনটা মনে হচ্ছে যে ব্রিথ নিতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না। সো এই জায়গায় আমাদের একটু স্পেস রাখতে হবে ডিজাইনটাকে ফুটিয়ে তোলার জন্য। যেমন এই ডিজাইনগুলাতে দেখবেন যে শুধুমাত্র একটা আইকন রাখা হয়েছে, আশপাশে কিন্তু তেমন কিছু নাই। খুব অল্প এলিমেন্ট ব্যবহার করে একটা ডিজাইন তৈরি করা হয়েছে এবং এটাকেই বলে হচ্ছে ব্ল্যাক স্পেস, যে জায়গায় আমি কোনো ডিজাইন রাখতে চাচ্ছি না। আমি শুধুমাত্র একটা স্পেসিফিক পয়েন্টকে বোঝাতে চাচ্ছি। সো ফোকাস অ্যান্ড ডেপথ এর প্রয়োজনে ডিজাইনে ফাঁকা জায়গা রাখা হয়। এটাই হচ্ছে এটার ফর্মুলা। সো এটা হচ্ছে হায়ারার্কি গেল। এতক্ষণ আমরা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল নিয়ে কথা বললাম। এখন আমরা কথা বলব হচ্ছে ডিজাইন থিওরি বা এর তত্ত্ব নিয়ে। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন। ওকে, সো ডিজাইন প্রিন্সিপাল শুরু থেকে শেষ পর্যন্ত কে দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা ডিজাইন থিওরি শুরু করব। নুসরাত রুমি লিখেছেন, "স্যার ক্লাস কি রেগুলারলি হবে?" ইনশাআল্লাহ রেগুলার করার চেষ্টা করব আমরা। যেহেতু আমাদের গ্রাফিক ডিজাইনের উপরে একটি আ খুব সুন্দর একটা কোর্স আসছে সামনে। আমিও সেখানে ইনশাআল্লাহ আ থাকা থাকবো। তো সেখানেও দেখা হবে আপনাদের সাথে বিস্তারিত বিষয়াদি নিয়ে। তবে যেটাই করেন না কেন, কোর্স যেখানেই করেন না কেন, এই বিষয়গুলা কিন্তু আপনি এভয়েড করতে পারবেন না। এগুলো আপনাকে শিখতেই হবে। ওকে, Facebook এ আচ্ছা, Facebook এর আমি একটু কমেন্ট গুলা দেখতে পাচ্ছি না। ওকে। সো আমরা চলে যাই হচ্ছে ডিজাইন থিওরিতে। আচ্ছা, ডিজাইন থিওরি যেটা আমি আগেই বলেছিলাম যে হচ্ছে আমরা যখন ম্যাথ করি বা হচ্ছে আমরা যখন একাডেমিক লেসন গুলা পড়ি তখন কিন্তু আমাদের কি থাকে? আ অনেক ধরনের সূত্র আমাদের শিখতে হয়, তাই না? আমরা অনেক সময় এটাকে ইগনোর করতে চাই। বাট ইগনোর করা কিন্তু পসিবল হয় না। কারণ সূত্র না শিখলে কিন্তু আমরা ম্যাথ করতে পারি না। ঠিক সেইভাবেই ডিজাইন থিওরি যদি না জানি তাহলে কিন্তু আমরা ডিজাইন সুন্দর মতো করতে পারব না। সো আমরা চলে যাই যে ডিজাইনের জনপ্রিয় ৫ টি থিওরি। সো এই ৫ টি থিওরি নিয়ে আমরা হচ্ছে আজকে আলোচনা করব এই লাইভে। তো ১ম এই আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে গ্যাস্টল্ট থিওরি, তারপরে হচ্ছে কালার থিওরি, তারপর হচ্ছে টাইপোগ্রাফি থিওরি, দেন হচ্ছে গ্রিড থিওরি, তারপর হচ্ছে আ সেমিওট্রিক্স থিওরি। সো এই যে ৫ টা থিওরি আপনারা দেখতে পাচ্ছি, এটা যদি একটু ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেইন করি তাহলে আমাকে পরবর্তী স্লাইডে যেতে হবে। সো এখানে আমরা গ্যাস্টল্ট থিওরি যেটা সেটা দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে স্পাইডার-ম্যানের একটা ছবি আছে, এখানে ডক্টর স্ট্রেঞ্জের একটা ছবি আছে। আপনারা যারা মার্ভেল ফ্যান বা মার্ভেলের মুভি দেখে থাকেন তারা হয়তোবা এই ক্যারেক্টার গুলাকে চিনে থাকবেন। এরা হচ্ছে প্রত্যেকেই একটা সুপার হিরো ক্যারেক্টার। বাট আমার টপিক কিন্তু সেইটা না। আমার টপিক হচ্ছে এই যে ক্যারেক্টার গুলা আমরা ইন্ডিভিজুয়ালি দেখছি আমাদের কাছে কি খুব অ্যামেজিং লাগছে? মোটেও না। এইটাকে যদি আমরা একটা অর্গানাইজ ওয়েতে একটা ফ্রেমের ভিতরে আবদ্ধ করি,
সেটাই কিন্তু দেখতে সুন্দর লাগে। যেমন ডান পাশে পোস্টারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই সেম ক্যারেক্টার গুলাই ওখানে গ্রাফিক্যালি সুন্দরভাবে অ্যালাইনমেন্ট এর মাধ্যমে এবং বিভিন্ন গ্রাফিক্যাল থিম ব্যবহার করে পোস্টারটা তৈরি করা হয়েছে এবং এটা টোটাল একটা প্যাকেজ হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো মানুষ সাধারণত ডিজাইনের বিচ্ছিন্ন অংশগুলো আলাদা, আলাদা করে দেখতে পছন্দ করে না। বরং সমগ্রভাবে পুরো ডিজাইনটি দেখে তার উপাদানগুলো অনুভব করে। তাই ডিজাইন করার সময় সামগ্রিক প্রেজেন্টেশন যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস যদি আমি আলাদা, আলাদাভাবে দেখি তাহলে অতটা কুল আমাদের কাছে লাগে না। যেটা আমরা একসাথে করলে একটা ডিজাইন তৈরি হয় বা দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে কালার থিওরি। এটা খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা, কালার থিওরি কে ইম্পোর্টেন্ট মনে করেন ডিজাইনের ক্ষেত্রে? একটু কমেন্ট করেন। আচ্ছা, আরশাদ আলী ভাই লিখেছেন যে মানে উনি বিশ্বাস করেন যে কালার থিওরি ইম্পোর্টেন্ট। তারপরে হচ্ছে ইয়াকুব খান লিখেছেন আমি। আচ্ছা, অনেকেই আমার সাথে এগ্রি করছেন যে কালার থিওরি হচ্ছে ডিজাইনের জন্য খুবই ইম্পোর্টেন্ট। একটা ডিজাইনের আউটলুক কিন্তু ফুটে ওঠে হচ্ছে কালারের কারণে। আমরা যতই বলি ডিজাইনের এলিমেন্ট গুলো অনেক সুন্দর হতে হবে, তারপরে অন্যান্য বিষয়গুলো সুন্দর হতে হবে। বাট পাশাপাশি আমাদের কালারটা যদি অফ থাকে বা আমাদের কালারের যে ব্যাপারটা সেটা যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু সুন্দর হবে না দেখতে। জিনিসটা অর্গানাইজড বা ব্যালেন্সড লাগবে না। সো এখানে কালার বা রং মূলত একজন মানুষকে কোনো একটা ডিজাইনের ইমোশন বা সাইকোলজিক্যাল বিষয়গুলো অনুধাবন করতে সাহায্য করে। সো এখানে আমরা একটা সার্কেল দেখতে পাচ্ছি যে সার্কেলে কিন্তু ইয়েলো, অরেঞ্জ, অনেকগুলা কালারের একটা সার্কেল এখানে দেওয়া আছে যেটাকে কালার হুইল বলে। এরপরে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্টিয়ারি ৩ টা কালারের ভ্যালু এখানে দেওয়া আছে। তো এইটা থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি। এছাড়া ভালো ডিজাইন সেটি যাতে কালার হারমোনি এবং কালার সিম্বলিজম থাকে, তবে স্থান-কাল ভেদে কালারের অর্থ পরিবর্তন হতে পারে। অর্থাৎ আমি যদি বলি সংক্ষিপ্তভাবে যে একটা ওয়েবসাইট ডিজাইনের জন্য আপনি যে ইন্ডাস্ট্রির জন্য ওয়েবসাইটটি তৈরি করবেন, সেই ওয়েবসাইটের যদি আ আপনার সেই নিশ ভিত্তিক কালারটা আপনি সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। ধরেন আপনি একটা ওয়েবসাইট করছেন আ হচ্ছে আ কি বলে? হেলথ কেয়ার এর উপর। তো হেলথ কেয়ার এর জন্য সাধারণত গ্রিন বা হচ্ছে ব্লু এই ধরনের কালার গুলা বেশি সুন্দর লাগে, তাই না? তো সেখানে যদি আপনি পার্পল কালার বা হচ্ছে রেড কালার ইউস করেন তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। সো এই যে কালারের সাইকোলজি এটা কিন্তু আমাদের বুঝে কাজ করতে হবে। না হলে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না। সো আমরা কালার থিওরিটাও জানার চেষ্টা করব। এবং এই কালার থিওরির উপর বেস করে ডিজাইন জগতে বিভিন্ন রঙের অর্থ আমরা করেছি বা এটা আসলে ওয়ার্লড ওয়াইড খুবই প্রসিদ্ধ। যেমন আমি যদি এক্সপ্লেইন করি, ১ম এ কি আছে? রেড কালার। সো রেড দ্বারা আসলে কি বোঝায়? আমরা সাধারণত যদি দেখি ভ্যালেন্টাইন বা এই ধরনের কোনো প্রোগ্রাম যখন আসে তখন কিন্তু যত ডিজাইন হয় সবকিছুর ভিতরে কিন্তু একটা রেড কালারের ছোঁয়া থাকে। সো এখানে লেখা আছে আবেগ, প্রেম, রাগ ইত্যাদি, তাই না? তারপরে হচ্ছে কমলা বা অরেঞ্জ। এটার দ্বারা আমরা বুঝি সৃজনশীলতা, তারুণ্য, উদ্দীপনা ইত্যাদি। সো আমরা একটা সময় ডিজুস সিম ব্যবহার করতাম। অনেক বছর আগের কথা, যে গ্রামীণ ফোনের একটা কনসার্ন ছিল। সেখানে কিন্তু তারুণ্যের উপরে একটা বেস করে একটা সিম তারা লঞ্চ করেছিল ডিজুস। সেটা কিন্তু অরেঞ্জ কালার ছিল আপনাদের যদি মনে থাকে। ঠিক আছে? দেন হচ্ছে হলুদ। হলুদ মানে হচ্ছে সুখ, আশা, স্বতঃস্ফূর্ততা। তারপরে হচ্ছে আ গ্রিন হচ্ছে প্রকৃতি, বৃদ্ধি, সম্পদ, ইতিবাচক ইত্যাদি। আ গ্রিন আমরা যখনই দেখি আমাদের চোখটা কিন্তু আ মানে অনেক পলিশড হয় বা আমাদের চোখ অনেক শান্তি পায়, তাই না? গ্রিন মানে আমরা একটা শুভ্রতা বুঝি বা গ্রিন দেখলেই আমাদের ভিতরে একটা অর্গানিক ফিল আসে। ঠিক আছে? যেমন ধরেন ওষুধ কোম্পানি হতে পারে বা হচ্ছে যেকোনো ধরনের ফার্মাসিউটিক্যালস হতে পারে। সেসব জায়গায় কিন্তু আমরা সাধারণত গ্রিন দেখে থাকি। বা আর্গো ফার্ম যেগুলা আছে সেসব জায়গায় যে ডিজাইন গুলা করা হয় তাদের জন্য যে লোগো তৈরি করা হয় বা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা গ্রিনটাকে বেশি কনসিডার করে থাকি। এরপর হচ্ছে ব্লু, শান্তি, বিশ্বাস, বুদ্ধি, প্রজ্ঞা, অনুপ্রেরণা ইত্যাদি। সো ব্লু মানে ১ম এ আমাদের মাথায় যেটা আসে শান্তি। অর্থাৎ কুল একটা ব্যাপার, তাই না? ব্লু মানে আমরা কি বুঝি? ঠান্ডা। তো দেখেন এখানে কিন্তু সাইকোলজিক্যাল টার্ম গুলো আমাদের
ব্যবহার হচ্ছে। যেমন আমরা যদি বলি ব্লু মানে কিন্তু অন্য দিক থেকে বিচার করলে এটা পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করে। লাইক হচ্ছে গ্রামীণফোনের লোগো, তারপরে হচ্ছে আরো অনেক কোম্পানির লোগো আছে। সব হয়তোবা একসাথে মনে রাখা সম্ভব না। তো প্রত্যেকটা কোম্পানি কিন্তু দেখবেন আইটি কোম্পানিগুলা অনেকেই আছে যারা ব্লু দিয়ে হচ্ছে তাদের লোগো গুলা করে। কারণ তার ব্লু অর্থাৎ সেখানে একটা ট্রাস্টের জায়গা তারা ধরেই নেয়। এরপরে হচ্ছে বেগুনি বা পার্পল। সো পার্পল বলতে বিলাসবহুল, রহস্য, আধ্যাত্মিকতা ইত্যাদি বোঝায়। অর্থাৎ পার্পল বলতে সাধারণত প্রিমিয়াম কোনো কিছু অথবা লাক্সারিয়াস কোনো কিছু এই ধরনের যে ম্যাটেরিয়ালস গুলা বা ডিজাইন বা ইন্ডাস্ট্রি যেটাই বলেন, সেই ধরনের ইন্ডাস্ট্রিকে আমরা কিন্তু হাইলাইট করি পার্পল কালারের মাধ্যমে। ওকে? সো সাদা, এরপরে হচ্ছে সাদা বা হোয়াইট। এটা বলতে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে সরলতা। সাদা মানেই সরল। আমরা বলি না যে আপনার মনটা অনেক সাদা বা এই লোকটা অনেক সরল, তার মনটা অনেক সাদা। তো সাদা কেন বলি? কারণ সাদা মানেই হচ্ছে শুভ্রতা বোঝায় বা বিশুদ্ধতা বোঝায়। যেমন সাদা দেখলেই কিন্তু আমাদের ভিতরে একটা পজিটিভ ভাইব কাজ করে। তো সাদা কালারের শার্ট পরলে আমাদেরকে মনে হয় যে আমরা অনেক পবিত্র বা আমাদের একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হয়, তাই না? বিশুদ্ধতা, পরিচ্ছন্নতা অনেক পরিষ্কার লাগে দেখতে। তারপরে হচ্ছে ব্লাক, ব্লাক হচ্ছে শান্তি, শক্তি, ক্ষমতা, কমনীয়তা ইত্যাদি। অর্থাৎ এখানে একটা শক্তি এনার্জেটিক ব্যাপারগুলা কিন্তু ব্লাক কালারের মাধ্যমে ফুটে ওঠে। যেমন মনে করেন আমার গায়ে এখন ব্লাক কালারের একটা টি-শার্ট পরা আছে। তো এটার মাধ্যমে কিন্তু একটা এনার্জি বোঝাচ্ছে বা একটা শক্তি বোঝাচ্ছে। ঠিক আছে? সো আশা করি কালার থিওরির এই বিভিন্ন রঙের অর্থগুলা আপনারা বুঝতে পেরেছেন। এগুলা আরো বিস্তারিত আ হয়তো সামনে আমরা আলোচনা করব। আ আচ্ছা, YouTube থেকে অনেকেই কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। এছাড়াও Facebook এও কমেন্ট আসছে। কিন্তু Facebook এর কমেন্টগুলা স্ক্রল হচ্ছে না। এই কারণে আমি দেখতে পাচ্ছি না। সরি ফর দ্যাট। আ ওকে, সো নতুন যারা জয়েন করেছেন ইতিমধ্যে সবাইকে অনেক, অনেক থ্যাংকস। শুরু থেকে যারা দেখতে পারেননি আপনারা পরে রেকর্ডেড ভার্শনটা পেয়ে যাবেন। ওকে। এরপরে হচ্ছে টাইপোগ্রাফি। খুব ইম্পোর্টেন্ট একটা পার্ট। টাইপোগ্রাফিটা কি? টাইপোগ্রাফি হচ্ছে সাধারণত টেক্সট বা লেটারের সমন্বয়ে একটা ওয়ার্ড বা সেন্টেন্সকে আমরা লিখে থাকি। আ গ্রাফিক্যাল একটা ভাইব নিয়ে সেটাকে আসলে টাইপোগ্রাফি বলে। যেমন আমরা যদি বলি লাভ, এই ওয়ার্ডটা শুনতে হচ্ছে খুব অ্যামেজিং বা হচ্ছে খুব অ্যাডোরেবল। বাট আমরা যদি সেই লাভটাকে LOVE লাইক এরকম দেখি তাহলে কি আমাদের ভিতরে কোনো ফিলিং কাজ করবে? অবশ্যই না। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে যদি আমরা গ্রাফিক্যালি একটু টুইস্ট করি তাহলেই কিন্তু সুন্দর লাগবে। যেমন এখানে একটা হার্ট শেপ আমরা দেখতে পাচ্ছি। হার্ট শেপ। হার্ট হার্ট শেপ হচ্ছে কিসের প্রতীক? ভালোবাসা বা লাভ এটার প্রতীক। অ্যান্ড তার ভিতরে এই যে LOVE লাভ এই ফন্টটাকে এত সুন্দর একটা ফন্ট দিয়ে এটাকে প্রেজেন্ট করা হয়েছে। সো দেখতে এটাকে খুব বেশি এনগেজিং লাগছে বা অনেক বেশি আই ক্যাচিং লাগছে। এরপরে হচ্ছে কিডস, তাই না? কিডস KIDS এইভাবে যদি আমরা জাস্ট সিম্পল একটা ফন্ট দিয়ে লিখে দেই, এটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। ইভেন কিডস আমরা কাদের জন্য লিখবো? নিশ্চয়ই আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে বাচ্চারা। সো বাচ্চারা কি এই ধরনের ফন্ট দেখলে পছন্দ করবে? বা তারা কি হচ্ছে এই ফন্টটা আ তাদের কল্পনায় কি আসছে কখনো? তারা কিন্তু সবসময় তারা কার্টুন দেখতে অভ্যস্ত, তাই না? তাদের মতন করে তারা চিন্তা করতে বেশি পছন্দ করে। সো তাদেরকে অ্যাট্রাকশন করতে যেয়ে ধরেন কোনো একটা ফুড হতে পারে, ফুড কোম্পানি ধরেন আপনার একটা চিপসের কোম্পানি আছে বা চকোলেটের কোম্পানি আছে বা আপনি খেলনা তৈরি করেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তাদেরকে আকর্ষণ করতে হবে। সো আকর্ষণ করার জন্য আপনি যে ফন্ট গুলা সেখানে ইউস করবেন বা যে টাইপোগ্রাফিটা ইউস করবেন সেটা কিন্তু এই ধরনের হতে হবে। এখানে দেখেন ফন্ট গুলা কেমন? খুব অ্যামিউজড। এখানে KIDS অনেক বাঁকা বিভিন্ন শেপ দিয়ে এটাকে সুন্দর করে বিভিন্ন কালার দিয়ে এটা কিন্তু তৈরি করা এবং দেখতে কিন্তু অনেক অ্যামেজিং এবং দেখেই বোঝা যাচ্ছে এটা বাচ্চাদের কোনো একটা প্রোডাক্ট বা ইন্ডাস্ট্রি। এরপরে খুব হার্ডকোর একটা জায়গা যেটা হচ্ছে মার্ডার, তাই না? মার্ডার লেখা এটা শুনলেই আমাদের মধ্যে একটা কাজ করে যে মাই গড! এটা নিশ্চয়ই নেগেটিভ একটা থট, তাই না? সো এই যে বিষয়টা মার্ডার, এটা যদি আমরা এরকম করে লেখি, তাহলে কি কখনো ভালো লাগবে? বা কেউ বিলিভ করবে যে মার্ডার এর সাথে এটা যায়? কক্ষনো যায় না। তো আমরা কিন্তু
এইভাবে যদি মার্ডারটাকে লেখি তাহলে সেটা খুব অ্যামেজিং লাগবে। তো এখানে ফন্ট চয়েস করাটা অনেক ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। শুধু ফন্ট চয়েস না, ফন্টকে আমাদেরকে কাস্টমাইজও করা লাগতে পারে এই ধরনের টাইপোগ্রাফি তৈরি করার জন্য। সো টাইপোগ্রাফি তৈরি করার জন্য আমরা ইন্ডাস্ট্রি মাথায় রাখবো এবং কিভাবে টাইপোগ্রাফিটা করতে হয় সেটাও আমরা জেনে নিব। একটি ডিজাইনের ভাষা বুঝে তার অর্থ উপলব্ধি করতে পারার বিজ্ঞান হচ্ছে টাইপোগ্রাফি। একটি টেক্সট লেখার ধরন ও তা সাজানোর প্যাটার্নই মূলত টাইপোগ্রাফি। অর্থাৎ আমি যেটা বললাম যে টেক্সট লেখার ধরন বা গঠনটাই হচ্ছে টাইপোগ্রাফি বা এর প্যাটার্নটাই হচ্ছে টাইপোগ্রাফি। সো আশা করি টাইপোগ্রাফি নিয়ে আপনাদের মোটামুটি যে কনফিউশন ছিল সেটা কেটে গেছে। ওকে। আরো অনেকেই কমেন্ট করছেন, অনেকেই জয়েন করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম হচ্ছে ডিজাইনের বিভিন্ন থিওরি নিয়ে। তো আমরা আ লাইভে আছি। সবাই জয়েন যারা করছেন তারা লাইভটি শেয়ার করে দিতে পারেন। তাহলে অন্যরাও এট দ্য সেম টাইম দেখার সুযোগ পাবে। ওকে, এরপরে আমরা হচ্ছে আ গ্রিড থিওরি নিয়ে কথা বলব। সো ডিজাইন সাধারণত আমরা কি করি? আমরা যারা ডিজাইনার আছি তারা একটু এলোপাথাড়িভাবে করি বা আমরা কনফিউজড ফেস আ মানে কনফিউশন এ পড়ে যাই যে আমি যে ব্রিফটা পেলাম সেটা আমি কিভাবে সাজাবো? আমি ফন্টটা কি আগে দিব? ফন্টটা কি ডানে দিব নাকি বামে দিব? ইমেজগুলা কোথায় বসাবো? আমাদের ভিতরে কিন্তু অনেক কনফিউশন কাজ করে। আর এই কনফিউশনটা আমরা দূর করে নিতে পারি একটা গ্রিডের মাধ্যমে, একটা গাইডলাইন তৈরি করার মাধ্যমে। সো এখানে আমরা অনেক ধরনের গ্রিড দেখতে পাচ্ছি। যেগুলা হচ্ছে এখানে বিভিন্ন অ্যালাইনমেন্ট, কনসিস্টেন্সি এবং রিডেবিলিটি সবগুলা সমন্বয়ে কিন্তু এই গ্রিডগুলা তৈরি হয়ে থাকে। সো গ্রিড কিন্তু একরকম না, একাধিক রকমের হয়ে থাকে এবং এটা আপনার নিড অনুযায়ী হয়ে থাকে। অর্থাৎ গ্রিডটা কিন্তু আপনি আপনার নিড অনুযায়ী তৈরি করবেন। সো এখানে আমরা অসংখ্য গ্রিডের এক্সাম্পল দেখতে পাচ্ছি এবং পাশাপাশি গ্রিড দিয়ে যখন আপনি ডিজাইন করবেন সেগুলা বাস্তবিক অর্থে কেমন লাগবে সেটারও কিছু এক্সাম্পল কিন্তু এই পোস্টার ডিজাইনের ভিতরে রয়েছে। অর্থাৎ কতটুকু এরিয়া হচ্ছে আপনি লেখার জন্য রাখবেন, কতটুকু এরিয়াতে আপনি হচ্ছে একটা টাইটেল বসাবেন, কতটুকু এরিয়াতে হচ্ছে আপনি ইমেজ বসাবেন, এইগুলা কিন্তু আপনি গ্রিড তৈরি করে আগের থেকে এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। এটা পোস্টার ডিজাইনের ক্ষেত্রে হতে পারে, লিফলেট হতে পারে বা যেকোনো ডিজাইনের ক্ষেত্রেই হতে পারে। ইভেন প্রেজেন্টেশন এর ক্ষেত্রেও। ধরেন আপনি একটা লোগো ডিজাইন করলেন, লোগোটার এবার অনেকগুলা ভেরিয়েশন এ আপনি হচ্ছে একটা আ কি বলে? আপনি একটা প্রেজেন্টেশন করতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু এই গ্রিডটা আপনাকে হেল্প করবে। ওকে, এরপরে হচ্ছে সেমিওটিক্স। এটা হচ্ছে একটা থিওরি। সো এই থিওরিটা কি? সেমিট্রিক্স হচ্ছে সেমিওটিক্স হচ্ছে সাইন, সিম্বল এবং তার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা। গ্রাফিক ডিজাইন জগতে সেমিট্রিক্স মানে কোনো এলিমেন্ট যেমন আইকন, লোগো যার মাধ্যমে কোনো একটা বিষয় লুকায়িত অর্থ প্রকাশ করা হয়। আচ্ছা, এইখানে আমি একটু বোঝাই জিনিসটা আমার ভাষায়। সেটা হচ্ছে এখানে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি, তাই না? আইকনটা কি? ফোনের আইকন। মানে একটা রিসিভার আমরা দেখতে পাচ্ছি। সো এই রিসিভারটা যখন আমরা দেখতে পাচ্ছি তখন বুঝতে পারছি যে এই আইকনে কি বোঝাতে চাচ্ছে। যেমন এটা একটা মোবাইল ফোন হতে পারে বা একটা ফোন কোম্পানির কোনো একটা আইকন হতে পারে। তারপর হচ্ছে লোকেশন। আমরা সাধারণত লোকেশনে কি দেখি? একটা পিন পয়েন্ট থাকে। সো এই পিন পয়েন্টটা কিন্তু এইভাবে একটা শেপ দিয়ে প্রকাশ করা হয়। সো এটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা অবস্থান বোঝাচ্ছে বা একটা লোকেশন বোঝাচ্ছে। বাট এটা কিন্তু স্টিল একটা আইকন বা লোগো দ্বারা গঠিত। যেমন অ্যামাজনের কথা যদি বলি, এখানে কিন্তু আমরা একটা ওয়ার্ডমার্ক দেখতে পাচ্ছি, তাই না? সো ওয়ার্ডমার্কের ভিতরে আমি যদি স্পেসিফিক ভাবে এটাকে একটু ডিফাইন করি যে এখানে একটা ইয়েলো শেপ দেখা যাচ্ছে। এই শেপটা বোঝাচ্ছে হচ্ছে স্মাইল অর্থাৎ শান্তির প্রতীক। এবং A এবং Z দ্বারা বোঝাচ্ছে অর্থাৎ A থেকে Z পর্যন্ত একটা অ্যারো সিম্বল চলে গেছে যেটা হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে এখানে A to Z সবকিছু পাবেন আপনি। অর্থাৎ Amazon এ যদি আপনি কোন কিছু সার্চ করেন কেনার জন্য, আপনি A থেকে Z পর্যন্ত যা আপনার প্রয়োজন সবকিছু কিন্তু পেয়ে যাবেন। তো এখানে দেখেন ওরা কিন্তু গ্রাফিক্যাল কিছু আইকন বা লোগো বা হচ্ছে শেপ ব্যবহার করে এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এটাই হচ্ছে সেমিওটিক্স আ মেথড। এরপরে হচ্ছে আরো কিছু কনসেপ্ট এবং থিওরি। এতক্ষণ যেগুলা আমরা জানলাম সেগুলা হচ্ছে ইম্পোর্টেন্ট আপনাদের জন্য। যেগুলা হচ্ছে আচ্ছা, রাজিন আহমেদ ভাই লিখেছেন, "স্যার হোয়াটস ইওর নেম?"
সরি আমার নাম আমি ১ম এ বলতে হয়তো ভুলে গিয়েছি। আমার নাম হচ্ছে কামরুজ্জামান শিশির। আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। আ কাজ করছি বিভিন্ন প্ল্যাটফর্মে। আ সো আজকে আমি আপনাদের এই ডিজাইন সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি থিওরি এবং প্রিন্সিপাল নিয়ে। আশা করি আমার সাথে কানেক্টেড থাকবেন। ওকে। আচ্ছা একজন লিখে "I am late." সরি ফর দ্যাট। হয়তো লাইভের শেষেও আপনি একটা আ রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। এই যে Facebook এর যে পেজ আছে 10 মিনিট স্কুল স্কিল এই পেজে এবং পাশাপাশি কিন্তু YouTube চ্যানেল যেটা আছে 10 মিনিট স্কুল সেখানেও এই লাইভটা পেয়ে যাবেন। আচ্ছা, আসাদ আলী ভাই লিখেছেন যে, "স্যার আপনার হোম টাউন কোথায়?" আচ্ছা, থ্যাংক ইউ আসাদ ভাই। আমার হোম টাউন হচ্ছে সাতক্ষীরা, বাট আমি ঢাকায় অবস্থান করি। আমি ঢাকাতেই বসবাস করছি এখন। ওকে, ওকে, থ্যাংক ইউ। একজন হচ্ছে কক্সবাজার থেকে দেখছেন। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আমি জানি আজকের যে টপিকটা সেইটা আ একটু অ্যাডভান্স লেভেল বা হচ্ছে একটু অনেকের বুঝতে কষ্ট হবে। কারণ হচ্ছে এই টপিকগুলো হয়তোবা অনেকে আগে দেখেননি বা অনেকে এটা সম্পর্কে জানেন না। বা যারা জানেন তারা হয়তোবা ওইভাবে কখনো আমলে নেননি। সো আমি যেটা রেকমেন্ড করব আমরা ডিজাইন শেখার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই যেন জেনে তারপরে ডিজাইন শুরু করি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কনফিডেন্ট লেভেল বা আমাদের পাওয়ার অনেক বেড়ে যাবে। আচ্ছা। রনি ভাই লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে। সো আরেকজন ভাইয়া লিখেছেন, ভাইয়া না সরি, আপু লিখেছেন মুনিরা, নতুন ক্লাস কবে? আচ্ছা, নতুন ক্লাস আমাদের প্রতি উইকেই ক্লাস হবে। আপনারা কানেক্টেড থাকবেন পেজের সাথে ইনশাআল্লাহ জানতে পারবেন। ওকে, ডিজাইন করতে গেলে এই থিওরি বা প্রিন্সিপাল গুলা জেনে রাখা ভালো। অর্থাৎ এতক্ষণ যে থিওরি বা প্রিন্সিপাল গুলো আমরা দেখেছি, তার বাহিরেও কিছু থিওরি বা প্রিন্সিপাল রয়েছে যেগুলো আমাদের জেনে রাখতে হবে। যে কেউ চাইলে এই কয়েকটা বিষয় নিয়ে একটু রিসার্চ করতে পারেন। ঠিক আছে? সো আমি যদি এটা সংক্ষেপে একটু ব্রিফ করি, খুব সংক্ষেপে, সেটা হচ্ছে স্কেলিং, পার্সপেক্টিভ, ইউজার মেন্টাল মডেল, স্পাইরাল বা গোল্ডেন রেশিও, মিয়ান্ডার, এক্সপ্লোশন, প্যাকিং, ব্রাঞ্চিং ইত্যাদি। সো এগুলোর ভিতরে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে একটু হাইলাইট করে দিতে চাই। যেমন হচ্ছে পার্সপেক্টিভ। এই পার্সপেক্টিভটা আসলে কি? আমরা যখন ডিজাইন করতে যাই আমাদের কিন্তু অনেক ড্রইং করতে হয় বা আমাদের হচ্ছে আইডিয়েশন করার সময় কিন্তু অনেক আ জিনিস আঁকতে হয়, তাই না? তো আঁকার ক্ষেত্রে আমরা কি করি? সব ডিজাইন গুলাকে ফ্ল্যাট তৈরি করে ফেলি। অর্থাৎ সেটাকে আ ডান দিক থেকে কেমন লাগবে, বাঁ দিক থেকে কেমন লাগবে, দূর থেকে দেখলে সেটা কেমন লাগবে, এই জিনিসগুলা কিন্তু আমরা বুঝতে পারি না। সেটা কিন্তু এই পার্সপেক্টিভ থিওরি দিয়ে আমরা করে ফেলতে পারি। অর্থাৎ পার্সপেক্টিভ থিওরির ভিতরে আছে হচ্ছে 1 পয়েন্ট মেথড, 2 পয়েন্ট মেথড এবং 3 পয়েন্ট মেথড ছাড়াও আরো অনেক কিছু। সেগুলো আমরা বিস্তারিত পরে জানবো। এরপরে হচ্ছে ইউজার মেন্টাল মডেল, অর্থাৎ আমরা যখন যে ইন্ডাস্ট্রির জন্য কাজ করব, সেই স্পেসিফিক যে হচ্ছে ইউজার তাদেরকে নিয়ে একটু রিসার্চ করে নিতে হবে বা তারা আসলে কি পছন্দ করে বা তাদের ব্রেইনে আসলে কোন জিনিসগুলা বেশি হাইলাইটেড সেইগুলা যদি আমরা একটু রিসার্চ করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। এরপরে হচ্ছে স্পাইরাল বা গোল্ডেন রেশিও। সাধারণত আমাদের পৃথিবীতে সবগুলা শেপ বা সবগুলা বিষয়বস্তুই কিন্তু এই একটা রেশিও দিয়ে মেইনটেইন করা হয়। বিশেষ করে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমি যদি স্পেসিফিক ভাবে বলি, লোগো ডিজাইন বা ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই গোল্ডেন রেশিওর অনেক প্রচলন। এখানে সাধারণত কোনো কিছু হচ্ছে ফ্রি হ্যান্ড এ না তৈরি করে বিভিন্ন শেপের মাধ্যমে, বিশেষ করে হচ্ছে সার্কুলার শেপ বা স্পাইরাল শেপ, এ ধরনের ছোট বড় বিভিন্ন শেপ দিয়ে কিন্তু ডিজাইন গুলা করা হয়। সেটাকে বলে হচ্ছে গোল্ডেন রেশিও। এটার আরো বড় এক্সপ্লেনেশন আছে, বাট একটা লেসনে এত কিছু আসলে কভার করা সম্ভব না। আ এই হচ্ছে মোটামুটি আমাদের যা প্রয়োজন এগুলো আপনারা চাইলে জেনে রাখতে পারেন। আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সো এতক্ষণ আমরা যে জিনিসগুলা বুঝাইলাম, এই জিনিসগুলা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। এগুলা আমরা রেগুলার লাইফে একটু স্টাডি করার চেষ্টা করব এবং ডিজাইন করার সময় আমরা এই তত্ত্বগুলা একটু মাথায় রাখবো। তাহলে দেখবেন যে আপনার ডিজাইন করতে গেলে আর কষ্ট করতে হচ্ছে না। খুব ইজিলি আপনার মাথার ভিতরে অনেক ধরনের কনসেপ্ট কাজ করছে। আচ্ছা, এখন আপনি ডিজাইন করতে পারলেন। আপনি ডিজাইন শিখে গেলেন এবং কিভাবে ডিজাইন করতে হয় সেটাও জেনে গেলেন। বা আপনি থিওরি বা প্রিন্সিপাল যেটাই বলেন আপনি জেনে গেলেন। এরপরের কাজটা কি? আপনার মাথার ভিতরে একটা তো ডিজাইন তৈরি হয়ে গেছে।
বাট সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা টুলস লাগবে এটাকে ভিজুয়ালি দেখানোর জন্য বা তৈরি করার জন্য। তো এই জায়গাতে আমরা কি করব? কয়েকটা সফটওয়্যার নিয়ে কথা বলব, তাই না? সো আপনি যে থিংকিংটা করছেন সেটা কিন্তু ডিজাইনটাকে একটা সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। সেই সফটওয়্যার গুলা কি? সফটওয়্যার গুলা যদি আমরা দেখি, ডিজাইনের জনপ্রিয় ৫ টি সফটওয়্যার। ১ম এ আসে হচ্ছে Photoshop। Photoshop হচ্ছে একটা এডিটিং সফটওয়্যার কিন্তু এটা এখন ডিজাইন সফটওয়্যার হিসাবে খুবই প্রসিদ্ধ। এখানে আমরা বিভিন্ন ধরনের ফটো ম্যানিপুলেশন করে থাকি। তারপরে হচ্ছে ইমেজ রিটাচিং করে থাকি। এটার মাধ্যমে আমরা ডিজিটাল পেইন্টিং করে থাকি, টি-শার্ট ডিজাইন করে থাকি। এভরিথিং কিন্তু Photoshop দিয়ে করা সম্ভব। বাট এটা আসলে পিক্সেলেটেড একটা আমাকে আউটপুট দেয়। সেক্ষেত্রে আমরা যারা ডিজাইন করি, বিশেষ করে লোগো ডিজাইন, তাদের জন্য কিন্তু এআই বা Adobe Illustrator টা অনেক বেশি জনপ্রিয়। অর্থাৎ Adobe Illustrator হচ্ছে কমপ্লিটলি একটা ডিজাইন সফটওয়্যার। যে সফটওয়্যারটার মাধ্যমে আপনি যেকোনো ডিজাইন অনায়াসে করতে পারবেন এবং এটার ফরম্যাট হবে ভেক্টর ফরম্যাট। এটাকে আপনি চাইলে যেকোনো মানে ছোট একটা টাইনি স্পেসে প্রিন্ট করতে পারবেন অথবা বিশাল বিলবোর্ডের জন্য প্রিন্ট করতে পারবেন এখানে করা ডিজাইনগুলা। তো Adobe Illustrator কে আপনারা ব্যবহার করেছেন একটু আমাকে কমেন্ট করে জানান। এবং এইখান থেকে কোন সফটওয়্যার গুলো আপনারা অলরেডি ব্যবহার করেছেন? এস ফারহান ভাই লিখেছে, "হাই স্যার, হাই।" আচ্ছা, আসাদ আলী ভাই লিখেছেন উনি ব্যবহার করেছেন। কোন সফটওয়্যার ইউজ করেছেন আপনারা একটু জানাইতে পারেন আমাকে। তাহলে বুঝবো যে কোন সফটওয়্যারে আসলে মানুষ বেশি অভ্যস্ত। আচ্ছা, সিরাজুন মুনিরা আপু হচ্ছে লাইটরুম ব্যবহার করেন। ভেরি গুড। আসাদ আলী PS অ্যান্ড AI সাধারণত বেশিরভাগ গ্রাফিক ডিজাইনাররাই কিন্তু Photoshop এবং Illustrator এটা আমাদের আসলে কি বলবো? এটা আমাদের হার্ট। আমাদের গ্রাফিক ডিজাইনারদের হার্ট। এই টুলস গুলা ছাড়া আসলে আমরা অনেকটাই অচল। সো এটা আমাদের ডেইলি ড্রাইভার বা ডেইলি আমাদের এই জিনিসগুলা আমরা ব্যবহার করে থাকি। Lightroom অ্যান্ড মোবাইল এটা ব্যবহার করেন হচ্ছে আই আ আদিব ভাইয়া। ওকে। থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো এইখানে আমি Photoshop এক্সপ্লেইন করলাম, Adobe Illustrator এক্সপ্লেইন করলাম। আমাদের প্রিন্ট আইটেম যত রকমের আছে সবকিছু কিন্তু Adobe Illustrator দিয়ে ডিজাইন করা হয়। ইলাস্ট্রেশন বলেন, লোগো ডিজাইন বলেন, আ ফ্লায়ার, ব্রোশিওর যেটাই করেন না কেন আমরা Adobe Illustrator দিয়ে সেটা করতে পারি। এরপরে আসে হচ্ছে Adobe InDesign। এটাও হচ্ছে একটা প্রিন্টিং আ এটাও একটা ডিজাইন সফটওয়্যার। সাধারণত প্রিন্টিং এর ক্ষেত্রে লাইক হচ্ছে ব্রোশিওর বা হচ্ছে কি বলে ওটা? আ ক্যালেন্ডার, তারপরে টি-শার্ট বিভিন্ন ডিজাইন কিন্তু InDesign এ করা হয়। তারপর হচ্ছে Adobe Lightroom। এক আপু বললেন একটু আগে Adobe Lightroom ইউজ করেন। যারা ফটোগ্রাফি করেন বা ফটো ম্যানিপুলেশন করেন বা ফটোর কালার কারেকশন করেন তাদের জন্য কিন্তু এই টুলসটা বা এই সফটওয়্যারটা গেম চেঞ্জার। ঠিক আছে? সো এটা মাথায় রাখবেন যারা ফটোগ্রাফার, যারা ইমেজ নিয়ে কাজ করেন তাদের জন্য Lightroom অত্যাবশ্যক। এরপরে হচ্ছে লাস্ট যেটা হচ্ছে Figma বর্তমান ওয়ার্লডে খুবই জনপ্রিয় একটি টুলস। সাধারণত UX ডিজাইনার যারা এবং যারা ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কাজ করে তারাও কিন্তু এখন এই প্ল্যাটফর্মে কাজ করে অর্থাৎ Figma তে কাজ করে। সো Figma র বৈশিষ্ট্যটা আসলে কি? Figma র বৈশিষ্ট্য হচ্ছে এখানে উপরে যে সফটওয়্যার গুলা আমরা হচ্ছে আ আমাদের পিসিতে ইনস্টল করতে হয়। অনেকের আমাদের পিসি কি হয়? অনেক দুর্বল থাকে, তাই না? সেক্ষেত্রে দেখা যায় আপডেটেড ভার্সনের যে সফটওয়্যার গুলা সেগুলা অনেক ল্যাগ করে বা অনেক স্লো হয়, তাই না? আশা করি আপনারাও অনেকের এরকম হয় যে Photoshop ইনস্টল করছেন কিন্তু খুব ভালো একটা পারফর্ম করতে পারছেন না। কারণ আপনার পিসিটা অনেক পুরানো বা পাওয়ারটা অনেক কম, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে Figma কিন্তু অনেক সাপোর্ট দেয়। হ্যাঁ, Figma তেও কিন্তু RAM ভালো লাগে বা গ্রাফিক্স ভালো লাগে। তারপরেও এটা হচ্ছে অনলাইন ভিত্তিক একটা সফটওয়্যার যেটা আপনি যেকোনো প্রান্তে বসে জাস্ট লগইন করে আপনার পিসি থেকে আপনার ব্রাউজারের মাধ্যমে এই সফটওয়্যারটা ব্যবহার করে যেকোনো ধরনের ডিজাইন করতে পারেন। সো এই টুলস গুলো হচ্ছে আপনি যদি একজন নতুন গ্রাফিক ডিজাইনার হন, এইগুলা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। আপনার পিসিতে এই সফটওয়্যার গুলা থাকা খুবই ম্যান্ডেটরি। সো যারা ডিজাইন নিয়ে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, তারা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই সফটওয়্যার গুলা আপনার ডিভাইসে আজকেই ইনস্টল করে ফেলুন। ওকে, সো আমাদের মোটামুটি সবগুলা টপিক শেষ। এখন আমরা যা শিখলাম তার যদি একটা সামারি করি, যেমন এখানে রয়েছে ডিজাইন প্রিন্সিপাল অর্থাৎ ডিজাইনের আমরা কিছু নিয়ম এবং নীতি শিখেছি। যেখানে রয়েছে ব্যালেন্স বা ভারসাম্য, তারপর হচ্ছে কন্ট্রাস্ট, আ বৈসাদৃশ্য, তারপরে হচ্ছে এমফেসিস বা জোর
বা কোনো কিছুতে জোর খাটানো বা এরকম কিছু। তারপরে হচ্ছে ইউনিটি বা একতা, হায়ারার্কি অনুক্রম। দেন হচ্ছে আমরা কি শিখেছি? ডিজাইন প্রিন্সিপাল, তাই না? সরি এটা থিওরি হবে। ডিজাইন থিওরি। এখানে আমরা কি দেখেছি? আ গেস্টল্ট থিওরি, কালার থিওরি, টাইপোগ্রাফি থিওরি, গ্রিড থিওরি, সেমিওটিক্স থিওরি। অর্থাৎ এইগুলা থিওরি আমাদের যদি জানা থাকে বা এইগুলা প্রিন্সিপাল যদি আমাদের নখদর্পণে থাকে তাহলে কিন্তু গ্রাফিক ডিজাইনার হিসাবে সফল হওয়াটা আমার জন্য, আপনার জন্য অনেকটাই সহজ হবে। দেন লাস্ট ওয়ার্ড হচ্ছে এক্সপার্টাইজ ইজ রিলেভেন্ট সফটওয়্যার। আচ্ছা, আমরা যেটা লাস্টে কভার করেছি যে কি সফটওয়্যার আমরা ব্যবহার করব ডিজাইনের ক্ষেত্রে এবং কোন ডিজাইনের জন্য কোন ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করব সেটাও কিন্তু জানতে পেরেছি। এতক্ষণ ধরে যারা আমার লাইভটি দেখছেন গ্রাফিক ডিজাইনের কিছু বেসিক বিষয়বস্তু, আপনাদেরকে অনেক ধন্যবাদ লাইভের সাথে থাকার জন্য। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। সো ধন্যবাদ সবাইকে। অ্যান্ড এগেইন আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ভাই লাইভ শেষ। একটু ক্লোজ করতে হবে।